নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোরের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোরে এই ঘটনা পাঠিয়েছেন নমিতা চ্যাটার্জি। নমিতা দেবী বলছেন, আমি কাটোয়ার মেয়ে, ছোটোবেলা থেকে সেখানেই মানুষ। তারপরে পড়াশুনোর জন্য শ্রীরামপুরে আমার এক আত্মীয়ার বাড়িতে থাকতাম। শ্রীরামপুর কলেজে চান্স পেয়েছিলাম, ওখানেই পড়াশুনো করতাম। তো ওখানে পড়াশুনো, তারপরে ইউনিভার্সিটি, এবং তারপর বাড়িতে কাটোয়াতে যাতায়াতটা হয়ে গেছিলো ওই মাসে একবার। প্রথমে ছিল 15 দিনে একবার, কিন্তু কোনোদিনও সেভাবে আমাকে কোনো সমস্যায় পড়তে হয়নি। যে সমস্যার কথা আমি এক্ষুনি বলতে যাচ্ছি আমরা কখনো কল্পনাও করতে পারি না। আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু আমি খুব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে পৃথিবীটাকে দেখি। অযথা ভয়, অযথা কুসংস্কার এগুলো যারা ছড়ায় সেগুলোকে প্রচণ্ড ঘৃণার চোখে দেখি। তো তেমন হচ্ছে আমার মানসিকতা আজকের দিনেও। কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেছে আমার জীবনে, তারপর থেকে কোথাও কিছু হলে খুব কুসংস্কারাচ্ছন্ন হয়ে গেছি সেটা বলতে পারি না, তবে কোথাও না কোথাও মনে একটা খিঁচ তো লেগেছে, এটা অস্বীকার করতে পারি না। আমার ইউনিভার্সিটিতে পড়াশুনো চলাকালীনই বিয়ে হয়ে যায় এবং শ্রীরামপুরেই বিয়ে হয়। আমি আমার হাজব্যান্ড সেখানেই থাকতাম। তারপরে আমার হাজব্যান্ডের চাকরির জন্য আমরা হাওড়ায় একটি বাড়িতে আছি বিগত 4 বছর ধরে। আমি এমনিতে খুব মিশুকে বলবো না, তবে আমার কাছের পরিচিত মানুষের কাছে, বিশেষ করে আমার যে গ্রুপ আছে, একটা ফেসবুকের গ্রুপের সঙ্গে যুক্ত, সেটাখানে কাটোয়ার প্রচুর মানুষ আছেন এবং তাদের মধ্যে কিছু জন আছেন এত বেশি গ্রুপে আমরা সক্রিয়, আমাদের বছরে একবার বা দুবার দেখা হওয়া, পিকনিক হওয়া, এছাড়া গ্রুপে তো একটা না একটা ইভেন্ট আমাদের লেগেই থাকে। সেখানে আমাদের গ্রুপে একটি দিদি, 2023 সালের ঘটনা যেটা আমি এখন বলতে যাচ্ছি, সে দিদি তখন ছিলেন অন্তঃসত্ত্বা, তার বাচ্চা হবে। এবার প্রথম থেকেই তিনি গ্রুপে পোস্ট করছেন, তার নানা রকম কমপ্লিকেশনস ছিল, ডাক্তার বলেই দিয়েছিল একটা সময় তার আর সন্তান হওয়ার সম্ভাবনা নেই। তো উনি যখন প্রথম সন্তান হওয়ার খবরটা পান, গ্রুপে কিন্তু আমাদের সাথেই শেয়ার করেন। আমরা ক্লোজ আছি, গ্রুপের থেকে বাইরে বেরিয়ে গিয়েও আমাদের একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমি প্রফেশনালি আজকে বাড়িতে পড়াই, প্রাইভেট টিউটার, চাকরি করিনি। আমার হাজব্যান্ড চাকরি করেন ইউনিভার্সিটিতে। এবার হাওড়ায় চলে আসা সেই কারণেই। তারপর কোন ইউনিভার্সিটিতে উনি আছেন কি বৃত্তান্ত, ওগুলো আমি ডিটেলে বলতে চাইছি না, কারণ এই ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমি যেহেতু কাটোয়ার মেয়ে, কাটোয়ায় যাতায়াত করাটা জল ভাতের মতো। তো সেই দিদির সন্তান হয়েছে তার আগের দিন, তাকে দেখতে যাব। সে দিদি বলেছেন তোমাকে আসতেই হবে, তুমি এমন একটা জিনিস বলেছিলে, ঠাকুরের স্থানের, সেখানে মানত করেই আমার বাচ্চা হয়েছিল। তো আমি চাই তুমি তাড়াতাড়ি এসো, হসপিটালে ছাড়া পাওয়ার পরেই তোমাকে আমি দেখতে চাই। এবার আমিও বেশ কটা দিন কেটে গেছে ব্যস্ততা, যেতে পারছি না। বাচ্চা নিয়ে তারা বাড়িতেও চলে এসেছে। এখানে একটা কথা বলি, কাটোয়ায় আমার 2টো প্রোগ্রাম ছিল। একটা হচ্ছে সেই দিদির বাড়িতে গিয়ে তার বাচ্চাটাকে দেখা, 2 নম্বর হচ্ছে একবারে আমি আগে চলে যাব জিনিসপত্র নিয়ে, আমার মা বাবা দাদা বৌদিকে নিয়ে আমরা পুরীতে যাব। তার পরের দিন, তার একদিন বাদে পুরীতে রওনা দেবো আমরা একসঙ্গে। এখানে সবার মনে হতে পারে পুরী রওনা দেবেন, তাহলে আপনি কাটোয়ায় যাচ্ছেন কেন, তাদেরকে নিয়ে হাওড়ায় চলে আসুন। না, সেটার পেছনে কারণ ছিল, আমি সেগুলোতেও ডিটেলে যেতে চাইছি না। আমার বৌদির কিছু মনোমালিন্য চলছিল, যেতে চাইছিল না, তো আমার যাওয়াটা একদম প্রচণ্ড দরকার হয়ে গেছিল। যাই হোক, আমি সেদিনকে হাওড়া থেকে কাটোয়ায় যাব বলে ট্রেন ধরলাম। ট্রেনটা একেবারে লাস্ট ট্রেন। ওটা যখন কাটোয়ায় পৌঁছবে তখন মোটামুটি, খুব যদি ট্রেন কোথাও কোনো না দাঁড়ায় বা খুব দেরি না হয়, সিগন্যালিংয়ের প্রবলেম না হয়, মোটামুটি 12টা 5-10-এর মধ্যে পৌঁছে যাব। ভাবলাম 12টা 5-10 তো কোনো ভদ্রলোকের বাড়ি যায় না। আর যেখানে ছোট বাচ্চা নিয়ে একজন মহিলা একদিন আগে হসপিটাল থেকে ডিসচার্জ পেয়েছেন,
সেখানে তো যাওয়ার প্রশ্নই ওঠে না। নিজের বাড়িতেই যাব, পরের দিন সকালে বাচ্চাটাকে একবার গিয়ে দেখে আসবো, সকাল সকাল গিয়ে, তারপর আমরা জোগাড়যন্ত্র করবো, পারিবারিক ব্যাপারে তখন মাথা ঘামাবো। এরকম আমার প্ল্যান হয়েই গেছে। বলছি না, কিছু কিছু জিনিস আছে যা মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এই ঘটনায় বারবার বলবো, আমাকে এমনভাবে নাড়িয়ে দিয়ে গেছিল না, আমার অনেক দিন সময় লেগেছিল এই ঘটনার থেকে নিজেকে ঠিকঠাক করে দাঁড় করাতে। ট্রেনে উঠে বসেছি, আর আমি ট্রেনে উঠে বসার পর থেকেই হাওড়া থেকে কাটোয়া অনেকগুলো স্টেশন যারা আপনারা যাতায়াত করে আপনারা জানেন। আমি একটা অডিও স্টোরি চালিয়ে দিই, 1 ঘন্টা সময় কেটে যায়, এবার শুনতে শুনতে চলে যাই। 2023 সালের কথা বলছি, সুতরাং খুব বেশি পুরনো দিনের কথা না। কখনো অডিও স্টোরি, কখনো কোনো পডকাস্ট চালিয়ে দিলাম, অর্থাৎ আমার সময়টা কেটে যায়। সেদিনও একটা স্টোরি চালিয়েছিলাম, তবে সেটা কোনো ভয়ানক কোনো স্টোরি না, আমি এখনও বলে দিচ্ছি, চ্যানেলের নাম বলছি না, এটা শার্লক হোমসের একটা স্টোরি ছিল। শুনতে আমি চলে যাচ্ছিলাম। তারপর কিছুটা শোনার পর আমি দেখলাম যে ঘুমিয়ে পড়েছিলাম, ইন্টারেস্টটা কেটে গেল। ব্যাগে একটা বই ছিল, বইটা পড়ছিলাম। কখন এইবার এর মাঝখানে প্রচুর যাত্রী উঠেছে নেমেছে, তারপর কাটোয়া যাওয়ার জন্য কিন্তু লোক আছে, এমন নয় যে ট্রেন পুরো ফাঁকা, বগি ফাঁকা, আমি একা বসে আছি, একদমই তা না। ছড়িয়ে ছিটিয়ে কিছু মানুষ আছেন। আমি ইচ্ছাকৃতভাবে লেডিস কম্পার্টমেন্টে উঠিনি, কারণ অনেকে ভাবেন যে লেডিসে উঠলে সুবিধা, অনেক কিছু অসুবিধাও কিন্তু রাত্রেবেলা ফেস করতে হতে হয়। আমি জেনারেলেরই উঠেছিলাম। একটা টাইমের পর দেখলাম স্টেশনটা কোনটা আমি খেয়াল করতে পারছি না, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি মাঝখানেই বলেছি অডিও স্টোরিটা শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমার খেয়াল নেই। রাতের অন্ধকারে ট্রেন তো নিজের গতিতে দৌড়চ্ছে। একজন অন্তঃসত্ত্বা মহিলা কখন এসে আমার সামনে বসেছে, তার সঙ্গে একজন ভদ্রলোক আছে, দেখে মনে হলো তার স্বামী হতে পারে। দুজনে বেশ মুখ কাচু করে বসে আছে। আর আমি দেখলাম আমার চারপাশে আরও যারা ছিল অনেকেই নেমে চলে গেছে, সামনের সিটগুলো পুরো খালি হয়ে গেছে, ওই দিকে বোধহয় 2 লোক বসে আছে। তারপরে ট্রেন থামলো, সেখানে দেখলাম ওই 2 লোক নেমে চলে গেল। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, তেমন ওরা নিজেরা দুজন নামলো। একটা টাইমের পর দেখলাম আর 2 স্টেশন বাকি আছে কাটোয়া আসতে। আমার সামনে মাত্র ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা যিনি অন্তঃসত্ত্বা, ওনারা 2 জন ছাড়া আর কেউ নেই। একটু যে ভয় লাগছিল না বললে মিথ্যা কথা হবে, কিন্তু কেন লাগছিল আমি জানি না। একজন মহিলা বসে আছেন অন্তঃসত্ত্বা, তাকে দেখে আমার ভয়ের কোনো কারণ নেই কিছুক্ষণ। আর তবে বিরক্ত লাগছিল, এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিলেন। আমি এমন কোনো পোশাক আশাক পরিনি যে গ্রামের মহিলা আমার দিকে ওভাবে তাকিয়ে থাকতে পারে, সাধারণ পোশাকে ছিলাম। অদ্ভুতভাবে উনি আমার দিকে তাকিয়ে আছেন। আর তখন বলছি সময়টা হলো দুর্গাপুজো সবে কেটেছে, কালী পুজোও কেটে গেছে, তখন ঠান্ডাও পুরোপুরি আসেনি, আবার গরম যে পুরো চলে গেছে তাও না, এরকম একটা ওয়েদার। তবে কাটোয়ার দিকে যখন ট্রেনটা ঢুকছে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, কারণ ওই দিক সব সাইডে আপনারা জানেন একটু ঠান্ডা একটু আগেই পড়ে যায়। ভদ্রমহিলা এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছেন, এক দৃষ্টে তাকিয়ে আমাকে বললেন যে বাচ্চা দেখতে যাচ্ছেন। আমি না আকাশ থেকে পড়লাম, ওনার দিকে চোখের দিকে তাকিয়ে আছি। তারপর ভাবছি যে না, এরা আসলে না মানুষকে ফেস রিডিং করতে পারে, বা হয়তো আমি চ্যাটে কথা বলছিলাম সেটা হয়তো দেখেছে। না সেটা কি করে দেখবো, তো দূরে বসে আছে। যাই পারে হোক, এরা হয়তো এই সময় অনেকেরই তো বাচ্চা হচ্ছে, চতুর্দিকে একটা কিছু না কিছু ব্যাপার হবে, নিজেকে নানা রকম বোঝাচ্ছিলাম। অ্যাকচুয়ালি উনি নিজে অন্তঃসত্ত্বা, ওনারা হয়তো মাথায় খেলেছে বাচ্চার। তারপর ভাবলাম ও আচ্ছা, আমি এত কিছু কেন ভাবছি। আমার ব্যাগেতে তো কয়েকটা জিনিস আছে, ব্যাগের চেনটা খুলে যখন আমি জল খাচ্ছিলাম সেখানেই কিছু জিনিস হয়তো চোখে দেখেছে। জনসনের একটা সেট ছিল, ওইটা দেখেই আন্দাজ করেছে যে বাচ্চা দেখতে গেলে তো লোকে নিয়ে যায়। আন্দাজে ঢিল মেরেছে, দেখেছো আমি কীরকম ভাবছিলাম বলে নিজেকে আমি একটু সান্ত্বনা দিলাম যে না, কোনো কিছু ব্যাপার না, এদের এটাই কাজ। আচ্ছা, তার নর্মাল মহিলা না, এরা কোনো তান্ত্রিক বা ওই বুজরুক টাইপের কিছু হবে। আমি বেশ জোর গলা বললাম না, যাচ্ছি না। কেন বলুন তো? উনি আবার আমার চোখের দিকে তাকিয়ে বললেন মিথ্যা কথা বলছেন, বাচ্চা দেখতে যাচ্ছেন তো জানি তো। বেশ রাগ হয়ে গেল, কেন ফালতু কথা বলছেন, বাচ্চা দেখতে যাব কেন, হঠাৎ বাচ্চার কথা আসছে কেন?
আপনি অন্তঃসত্ত্বা বলে আপনার এরকম মনে হচ্ছে, নাকি আমার ব্যাগটার দিকে তাকিয়েছিলেন? এই জিনিসগুলো আমার নিজস্ব, আমি ব্যবহার করি, বাচ্চাদের জিনিস। আর কিছু? আমি সে যে মিথ্যা কথা বলছে বা সে যে বুজরুক, সেটা প্রমাণ করার জন্য বেশ একটু গলাটা উঁচু করেই কথা বললাম। তারপর ভাবলাম এভাবে কথা না বললেই হয়তো ভালো ছিল। ভদ্রমহিলা বেশ চুপ করে গেল। ভাবলাম যাক, আমি এদের বুজরুকিগুলো বন্ধ করতে পেরেছি। এদের এই সবই কাজ, লোককে দেখে একটা কিছু বলে, দুর্বল মনের মানুষেরা এদের কথা বিশ্বাস করে তারপরে এই করো সেই করো বলতে শুরু করে দেবে। এগুলো এদের একটা ইনকামের রাস্তা। তো ভদ্রমহিলা যখন আমার সঙ্গে বেশ তক্ক বিতক্ক চলছে, ওই সময় ওনার পাশে বসে থাকা, আমি ধরেই নিয়েছি ওনার স্বামী, তিনি বেশ ওনাকে থামাচ্ছিলেন যে চুপ করো না, কী দরকার এত কথা বলার, যা করছে করুক, যেখানে যাচ্ছে যাক, এই ধরনের ব্যাপার। ভদ্রমহিলা তারপরও ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতটা পারছি চোখটা জানলার বাইরে রেখেছি। আমি ওর দিকে তাকাবই না, বিরক্ত লাগছে। ব্যাগটাকেও তুলে নিয়ে নিজের কোলের ওপর চেপে চুপে বসলাম। তারপর নানা রকম না মনের মধ্যে কু গাইছে। ভাবছি আচ্ছা এই জিনিসটা দেবো, বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যাবে না তো? বাচ্চাটার কোনো ক্ষতি হবে না তো? কারোর কোনো স্কিনে কোনো প্রবলেম হবে না তো? ও যে দেখলো জিনিসটা ফেলে দেবো, এই ধরনের চিন্তাভাবনা হঠাৎ করে আমার মাথায় খেলতে শুরু করলো, যা আমার কোনো দিন আমার মাথায় আসেনি। আমি এই ধরনের জিনিসকে প্রশ্রয়ও দিই না। জানি না একা ছিলাম বলে কিনা, ভদ্রমহিলার ওরকম চোখের দৃষ্টিতে কিনা, কী কারণ আমি ঠিক গুছিয়ে বলতে পারবো না, কারণ আমি নিজেই জানি না। কিন্তু এই ধরনের চিন্তাভাবনা আমার মাথার মধ্যে খালি ঘোরপাক খাচ্ছিল। তারপর ভদ্রমহিলা ঠিক নেমে যাওয়ার আগে, কাটোয়ার আগে স্টেশনে ভদ্রমহিলা নামলেন। ভদ্রলোকের সঙ্গে নামার আগে কটকট করে আমার দিকে তাকিয়ে বললেন, বাচ্চাটা দেখতে যাচ্ছ যাও, সুস্থ দেখতে পাবে না। নিজেকে বিশাল কিছু মনে করো তো, তোমার জিনিস কোনো কাজে লাগবে না। অদ্ভুত কথায় না মাথা থেকে পা অবধি আমার জ্বলে গেল। এটা কি পাগল না কি, না এরকম বদমাইশ, মানে কি বলবো না, মুখের ভাষা নেই। হন করে নেমে চলে গেছে। এরপর কাটোয়া স্টেশনে ঢোকার ঠিক আগে ট্রেনটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পড়ল। সিগন্যালের প্রবলেম বুঝতে পারছি। অন্ধকার রাত, যদি এতক্ষণ ট্রেন সিগন্যাল না পায়, এতক্ষণ যদি দাঁড়িয়ে থাকে, তাহলে তো খুব মুশকিল। আমার পৌঁছতে তো অনেক দেরি হয়ে যাবে। বাড়িতে বলা আছে, কিন্তু সবাই অপেক্ষা করবে, রাত অনেক, এত রাত্রে যাচ্ছি, অতটা রাস্তা যাব, হয়তো দাদা বাইক নিয়ে চলেও আসতে পারে স্টেশনে। তবুও কেমন যেন একটা অস্বস্তি লাগছে। তারপর খেয়াল হলো, আজকে তো দাদা আসতে পারবে না, দাদা তো অন্য জায়গায় আছে, দাদা তো ফিরবেই কালকে সকালে। সর্বনাশ করেছে, তার মানে আমাকে একা যেতে হবে। এরকম মাথার মধ্যে কুচিন্তা ঘোরপাক খাচ্ছে। এরকম সময় হঠাৎ করে দেখি আমার পায়ের তলায় একটা কি যেন একটা কালো মতো, একটু ইঁদুর জাতীয় কিছু হবে, একটা সাইড থেকে একটা সাইডে স্যাট করে সরে গিয়ে মনে হলো যেন ট্রেন থেকে নেমে চলে গেল। আমি বলছি দূর বাবাই আবার কি। আবার কিছুক্ষণ বাদে দেখি কীরকম একটা ইঁদুরের মতো এদিক থেকে ওদিকে চলে গেল। বারবার এরকম হওয়াতে বেশ ভয় লাগছে। বুনো ইঁদুর পায়ে কামড়ে না দেয়, কেউ তো নেই, পাটা তুলেই তার উপর বসলাম। চতুর্দিকে তাকাচ্ছি, পুরো কম্পার্টমেন্টে আমি সেদিন সম্পূর্ণ একা। এখন মনে হচ্ছে এটাতে না চুজ করে অন্য কোনো কম্পার্টমেন্টে উঠলেই বোধহয় ভালো হতো। এত রাত্রে সত্যি আমার যাওয়াটা উচিত হয়নি। কোনোদিন যা মনে হয়নি, আজকে আমার তেমন মনে হচ্ছে। পেছন দিকে তাকিয়ে দেখি একটা লোক বসে আছে, কিন্তু তার একটু আগেও আমি দেখেছি কোনো লোক কিন্তু বসেছিল না। এখন দেখি একটা লোক চুপচাপ বসে আছে, গায়ের জামাটা ময়লা, চোখ দুটো বিস্ফারিত, আমার দিকে কটকট করে তাকিয়ে আছে। অনেকটা দেখতে ওই ভদ্রমহিলার পাশে যে লোকটা বসেছিল তার মতো। অবাক লাগছে আমার, এটা কি করে সম্ভব? এখানে এতক্ষণ তো আমি দেখিনি, এরমভাবে তাকাচ্ছে কেন? আমার সত্যি ভূত প্রেতের কথা মাথায় আসেনি, আমার অন্য চিন্তাই মাথায় এসছে। কোনো বাজে লোকের খপ্পরে পড়লাম না তো? আমি ইচ্ছা করে ফোনে কথা বলার নাটক করতে শুরু করলাম। ইচ্ছা করে, কেউ ফোন করেনি, কাউকে আমি ফোন করিনি, কারণ আমি এগুলো কাউকে বললে সে আমাকে বলবে
কী দরকার ছিল এত রাত্রে যাওয়ার, ইত্যাদি ইত্যাদি। হাজব্যান্ডকে তো বলতেই পারবো না, খুব রাগ করবে। ও বলেছে যে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাও। সন্ধ্যাবেলা একটা কাজ ছিল বলে আমার এতটা দেরি হয়ে গেছে, সকালবেলা যেতে পারতে, নানা রকম কথা শোনাবে। তো আমি মিথ্যে একটা ফলস ফোনের নাটক করছিলাম যে আমার সঙ্গে লোক আছে বা আমি কথা বলছি। এরকম একটা খুব বোকা বোকা শুনতে লাগলো। আমি সেদিনকে এরকম করছিলাম। অদ্ভুতভাবে দেখলাম দু একজন লোক, অনেকে থাকে না, প্ল্যাটফর্মের দরকার নেই, এমনি লাফ দিয়ে ট্রেনে ওঠে। দুটো তিনটে লোক উঠলো। আমার ওই দুটো তিনটে লোককে দেখে আরও আমার যেন শরীর থেকে মনে হচ্ছে প্রাণ বেরিয়ে গেছে। এত ভয় লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আবারও বলছি, ভূতের ভয় না, মানুষের ভয় লাগছিল। আমি একা একটা মহিলা, কেন লেডিসে উঠলাম না? এই লোকগুলো উঠলো মানে ওই লোকটার কি কেউ চড়? ও কি খবর দিয়ে উঠেছে? অদ্ভুত লাগছে। আমি না কোনো দিকে তাকাতে পারছি না। এবার ফোনের নাটকটাও আর চালাতে পারছি না। এবার আমি হনুমান চালিসা মনে মনে পাঠ শুরু করলাম। ভয় লাগছে। হনুমান চালিসাটাও মনে হচ্ছে যেন এলোমেলো বলছি, মনে মনে বলছি, উল্টোপাল্টা বলছি। ভয় লাগছে, প্রচণ্ড ভয় লাগছে। দেখলাম ওই যে যারা উঠলো আর কি ট্রেনে, তারা কিন্তু ওই লোকটার সঙ্গে বসে কথা বলছে, গুজগুজ গুজগুজ করে কথা বলছে, একটু যেন হাসি হাসি ভাব। আমার মধ্যে আমি ছিলাম না। আমি বুঝে গেছি আমার খুব বড় একটা বিপদ হতে চলেছে, বা আমি খুব বড় একটা বিপদে পড়তে চলেছি। এটা খুব ভুল কাজ করলাম। আমার মানে জীবনটাই বোধহয় আজকে নষ্ট হয়ে গেল। এই ধরনের চিন্তাভাবনা আমার মাথার মধ্যে ঘুরছে। তারপরে যে ঘটনাটা ঘটলো, আবার দেখলাম একটা কালো ইঁদুরের মতো কি একটা পায়ের তলা দিয়ে সারাত করে চলে গেল, আর এমনভাবে লাফাতে লাফাতে গেল পুরো ওই লোকগুলোর কাছে গিয়ে বসলো, মানে ওদের পায়ের কাছে গিয়ে পড়লো। এরপর যেটা দেখলাম না, সেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ওই লোকগুলোর মধ্যে একটা লোক ওই ইঁদুরটাকে হাতে করে খামচে ধরলো। খামচে ধরে একদম খাবলাতে শুরু করলো। মানে ওরকম একটা বীভৎস দৃশ্য দেখে শরীর থরথর করে কাঁপতে কাঁপতে আমি বমি করে ফেলেছি ট্রেনের মধ্যেই। আর মাথাটা চনচন করে আমার ঘুরছে, শরীর ভীষণ খারাপ লাগছে। ট্রেন চলতে শুরু করেছে, কিন্তু আমার শরীরে এতটা কাঁপুনি হচ্ছে, একটা ম্যালেরিয়ার পেশেন্টের বোধহয় ওরকম কাঁপুনি হয় না। ঠকঠক করে আমি কাঁপছি। আমাকে যদি ওই সময় কেউ ফোনও করে, আমি ফোন রিসিভ করতে পারবো না। আমার আঙুল টাঙুল ঘাম বেরোচ্ছে, আর আমি থরথর করে কাঁপছি। কি ভয়ানক আর কি বিভৎস দৃশ্য। স্টেশনটা আসছে, আমি ভাবছি আমি উঠবো কী করে, আমি নিজের পায়েই জোর পাচ্ছি না। আমি উঠে ট্রেন থেকে নামবো কী করে স্টেশনে? কাউকে কি চিৎকার করে ডাকবো যে আমাকে একটু নামিয়ে দিন? এরকম ভাবছি। তো ট্রেনটা কাটোয়া স্টেশনে থামতে কীভাবে যে ঠাকুরের বর্ষায় আমি উঠলাম আমি জানি না। আমি উঠে যখন নামতে যাচ্ছি, বিশ্বাস করুন ট্রেনের মধ্যে কেউ নেই। ওই যে তিনটে লোক উঠলো, ওই যে কথা বলছিল ওরা, ওই একজন যে ওইরকম একটা ঘটনা ঘটালো, সেটা আর বলতে চাইছি না, সেইগুলো লোকগুলো একটা লোক ওখানে উপস্থিত নেই। চতুর্দিক শুনশান। আমি নামলাম, নেমেও আমি কাউকে দেখতে পেলাম না। থরথর করে কাঁপছি। আর কিভাবে যে আমি হাঁটছি, মনে হচ্ছে এক্ষুনি একটা পাথরে ঠোকালে আগে আমি এক্ষুনি পড়ে যাব। আমাকে যদি এক ফোঁটাকেও ধাক্কা মারে আমি পড়ে যাব। রাতের বেলা স্বাভাবিকভাবেই স্টেশন অনেকটাই ফাঁকা, একটা দুটো লোক এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তবে রাতের দিকে লোকজন ভালো থাকার থেকে খারাপই বেশি থাকে। কোনো রকমে এগিয়ে গিয়ে রিক্সা স্ট্যান্ডের কাছে এলাম, সেখানেও পুরো ফাঁকা। কিন্তু কিভাবে যে আমি হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আমার চেনা একজন কাকুকে দেখতে পেলাম, রিক্সা নিয়ে আসছিল। কাকু আজকাল রিক্সা চালায় না বলে জানতাম, কিন্তু ওনাকে দেখে আমি বললাম, শুধু তাকালাম যে কী রে মা, এত রাত্রে শরীর খারাপ, ওট ওট ওট। কাকু আমাকে রীতিমতো মানে চেপে ধরে আমাকে রিক্সাতে তুললেন। আমার ওঠার অবস্থা ছিল না। আমি যদি কাকুকে না দেখতে পেতাম, কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমি ওখানে পড়ে যেতাম। তারপর আমি রিক্সায় কাকুর উঠেছি। আমি আমাদের বাড়ি অবধি টানা আমি রিক্সাতে যাব। কাকুকে বলেই দিলাম, কাকু আমি তোমার রিক্সায় যাব, আমার শরীর খুব খারাপ করছে, যেমন করে আমার বাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে দিও, রাস্তায় নামিয়ে দিও না, আমি যেতে পারবো না। বলে এত শরীর নিয়ে রাত্রেবেলা একা একা, কি পাগল নাকি? কাকু সন্তান স্নেহে শাসন করছেন আমাকে, ছোটোবেলা থেকে দেখেছেন আমাদেরকে। তারপর কাকু বললেন যে, আমি বলছি কাকু পেছনে দেখো তো কারা আসছে। কাকু দেখে বলছি, ওরে বাপরে, এরা কারা রে?
বলছে কাকু এই ছেলেগুলো পেছনে লেগেছে। বলছে চুপ কর, আর তাকাস না পেছন দিকে, একদম তাকাবি না, চুপচাপ আমার রিক্সায় বস, একেবারের জন্য তাকাবি না। আমি বললাম কেন কাকু? জোরে জোরে হরের নাম কে বললাম করতে 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 কাকু যাচ্ছেন। আমি বুঝতে পারছি কাকুও ভয় পেয়েছে। আর যখন ঠিক আমাদের বাড়ির কাছাকাছি আসার আগে একটা বট গাছ পড়ে, ওই গাছটা যখন ক্রস করলাম, তারপর ওরা দেখলাম আর নেই। আর যাওয়ার সময় বলে গেল যে বাচ্চাটাকে দেখতে যাচ্ছ সে কিন্তু নেই, জোর চিৎকার করে বলে গেল। আর গলার ভয়েসটা না পুরুষ না মহিলা না খ্যানখ্যানে, একটা অদ্ভুত টাইপের গলায় তিনজন বলে চলে গেল। আর কাকু মুখে একটু অশ্রাব্য ভাষায় কথা বললেন তাদের উদ্দেশ্যে আর কি, বলে আরও জোরে জোরে হরের নাম করতে করতে আমাকে নামিয়ে দিলেন আমাদের বাড়িতে একেবারে। আমার মা জেগেই ছিলেন, দরজায় দাঁড়িয়েছিলেন। আমাকে ওই অবস্থায় দেখে মা প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে কী হলো, মেয়ের মধ্যে কি বিপদে পড়লো। আমাকে ঘরে ঢুকিয়ে দিয়ে কাকু আর মা অনেকক্ষণ কথা বলল। কাকু বলল দেখো এখানে আমি যাবো, ব্যাটার ছেলে আমার আবার পেছনে লাগবে। আমার মায়ের কাছ থেকে একটুখানি আগুনের তাত নিয়ে একটু কিছু নিয়ম আচার কিছু চাইলেও কাকু করলো। একটা লোহার চাবি মায়ের কাছে, যে বৌদি একটা লোহার চাবি দাও, কোমরে বেঁধে কাকু বললে এবার আর কিছু অসুবিধা নেই, এবার আমি চলে যাচ্ছি। পরের দিন আমি আর উঠতে পারছিলাম না। বাচ্চা দেখতে যাব কি, মানে আমাকে দেখলে ভালো হয় এরকম একটা শরীরের কন্ডিশন। মা বললো পুরীতে যাওয়া ক্যান্সেল, তোর বৌদিও চাইছিল না, তুই এরকম শরীরের অবস্থা করলি, তুই তো উঠতে পারছিস না। আমি রাত্রেবেলা মা আমাকে শুধু গরম দুধ দিয়েছিল, গোটা রাত আমার কোনো জ্বর জারি ছাড়া আমার সারা রাত শুধু কাঁপুনি হয়েছে। মা কোনো রকমের কম্বলের উপর কম্বল চাপা দিচ্ছিল আমার গায়ে, ওইরকম একটা সিজনে যেখানে সেভাবে ঠান্ডাই পড়েনি। মা বলছে নিয়ে কি খুব শরীর খারাপ করলি তুই, ওভাবে কেউ আসে? তারা তোর পেছনে লেগেছিল। বলে মা এত বছর তো যাতায়াত করছে, আমাদের এখানে তো এসব হয় না। বলে চুপ কর তো, তুই সব জেনে বসে আছিস, কোথায় কি হয় না হয় সব জেনে জানিস, কখন কার কোপে পড়িস, কখন কি ক্ষণ চলছে সব জানিস, এটা দিনক্ষণের ব্যাপার আছে, সব বুঝবি না, সব সময় সব কিছু হয় না, তোর রাস হালকা, কতবার বলেছি। সব মা নিজের মতো বকবক করছিলেন। পরের দিন সকালে টেলিফোনে মানে আমার মোবাইলে আর কি খবর এলো, আমার সেই দিদি যার বাচ্চাটাকে দেখতে যাওয়ার কথা তার হাজব্যান্ড একটা টেক্সট করেছে যে আজ আর আসার দরকার নেই, সব শেষ, জাস্ট এইটুকু। পরে বেলার দিকে আমি ওনার হাজব্যান্ডকে ফোন করলাম, বললো বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছিল, ওরা অন্য বড় নার্সিংহোমে নিয়েও গেছিলো কিন্তু বাঁচানো যায়নি। বলছে হাওয়া ঢুকে গেছিলো, কে নাকি বাচ্চা দেখতে গেছিলো হসপিটালে, চুমু খেয়েছে, ইনফেকশান এসে গেছিলো বাচ্চাটার। মানে কিছু কিছু পেরেন্টস থাকেন বা কিছু রিলেটিভ এমন থাকেন, এতদিন বাদে বাচ্চা হয়েছে ইচ্ছা করে করলো নাকি কোনো কিছু করে ওইটুকু সদ্যজাত শিশুকে কেউ চুমু খায়, হাওয়া ঢুকে গেছে শ্বাসনালীতে, তার থেকে ইনফেকশান হয়ে বাচ্চাটা মারা গেল। বাচ্চারা এই বয়সের বাচ্চা, এই সদ্যজাত শিশুরা খুব সেন্সিটিভ হয়। এখন অনেকে তর্ক করবে যারা রাস্তায় থাকে তারা কি করে বাচ্চা, দেখুন সবার তো সব কিছু হয় না, কিন্তু এইভাবে শিশু মৃত্যু তো হয়, মারা তো মানুষ যায়। আর রাস্তার বাচ্চাদের আমরা কতটুকু খবর রাখি তাদের কার কী হচ্ছে। তো শিশুটি মারা গেল এবং তারপরে উনি মাকে বললেন এরম ব্যাপার। মা বললেন অনেকক্ষণ থেকে ওরা তোকে ফলো করেছে, দেখ হয়তো হাওড়া থেকেই তোর সঙ্গে উঠেছে। আমি বললাম না হাওড়া থেকে ওঠেনি, অনেক পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে দেখি ভদ্রমহিলা আর একটা লোককে নিয়ে বসে আছে। বলে ওদেরও একটা টিম থাকে, মানুষ যেমন জোটবদ্ধ হয়ে থাকে, আর যে মহিলাকে দেখেছিস কেউ মানুষ না, ওরা সব ওই প্রেতজনির কেউ হবে, বা অনেক সময় খুব কাপালিক টাইপের থাকে যে তাদের সঙ্গে প্রেতেরাও ঘোরে। তো ওরা বুঝতে পারে, জানতে পারে এবং ওরা ওইভাবেই মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে। ওরা ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পারে, আর তোর মন পড়তে পারে। তোর ব্যাগের ওই বেবি সেট ওরা দেখেনি, তোর মন পড়তে পারছিল তুই কী কারণে যাচ্ছিস বা কিছু, ওদের ক্ষমতা থাকে। তাই জন্য তো অপদেবতা বলা হয়েছে। তুই খুব জোর বেঁচে গেছিস মা, তোকে যে মেরে ফেলেনি আমাদের কপাল ভালো। তারপর থেকে সেই দিদির কোল এখনও আলো করে তার সন্তান আসেননি, খুবই দুঃখজনক ঘটনা। এবং তার সেই আত্মীয়া যার জন্য বাচ্চাটি অসুস্থ হয়েছে তিনি তাকে কোনোদিন বলে এই জীবনে ক্ষমা করতে পারবো না। বর্তমানে তারা একটা শিশুকে দত্তক নেওয়ার চেষ্টায় আছেন। নিজেদের সন্তান তো জন্ম দিয়েই হলো, বলে একজন দত্তক নেব সেরকমই চিন্তাভাবনায় আছেন। একজন
আমরা সন্তান হারিয়েছি, কেউ না কেউ তো মা বাবাও হারিয়েছে। তো তাদের একটা অন্তত কারোর পাশে দাঁড়ানো যাবে বা নিজেরও জীবনের শূন্যতাটা ভরাট করা যাবে। এই ছিল ঘটনা। না, সেবারে আমাদের পুরী যাওয়া ক্যান্সেল হয়েছিল। তারপর 1 বছর বাদে আমরা গেছিলাম। তারপর থেকে আজ অবধি আমি কোনো দিন, যত যাই হোক, ওই রাতের ট্রেনে আর কোনো দিন কাটোয়া যায়নি। কাটোয়া কেন, আমি দূরপাল্লার ট্রেন না ছাড়া লোকাল ট্রেনে অত রাত্রে ট্রাভেল করব না, বা এটুকু আমি ঠিক করে নিয়েছি। কারণ সেই মানুষগুলো অপদেবতা না হয়ে এমনি আজকের সমাজের খারাপ মানুষও হতে পারতো। আমার একাভাবে নিজেরও মনে হয় ভাবে এতটা রিস্ক নেওয়া বোধহয় উচিত হয়নি। বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো কি বলবে তোমরা? যারা ট্রেনে উঠেছিল তারা কে ছিল? তোমার কি মনে হয়, অপদেবতা ছিল নাকি কোনো কাপালিকের কোনো গোষ্ঠী বা কিছু? তোমরা অবশ্যই কমেন্টে জানিও, কেন এটা বেশ একটা মানে ধোঁয়াশা রইল ঘটনাটার মধ্যে। আর যারা তোমরা শুনছো প্রতিদিন, আমাদেরকে প্লিজ লাইক করো। যারা হাইপ অপশান পেয়েছো, হাইপ করে দিও। ভিডিওটা আরও 5 জনের সঙ্গে শেয়ার করো এবং আরও আমাদের এগিয়ে যেতে সাহায্য করো। সরাসরি চলে যাচ্ছি আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন অনেক দিন বাদে শান্তনু চক্রবর্তী। ওনার আজকে জন্মদিন, তাই ওনার একটা ঘটনা পড়ছি। লিখেছেন, যতদূর শুনেছিলাম পূর্ব মেদিনীপুর ভাবে হীরাপুর গ্রামে বেশ কয়েক বছর আগে আমার বন্ধু চ্যাপ ও তার বন্ধুকে নিয়ে মাসির বাড়িতে বেড়াতে গেছিল। বিরাট দোতলা বাড়ি, কিন্তু বাড়িতে মাত্র 2 জন, মাসি আর ওনার এক নাতি, মানে ছেলে থাকতো। আমি অবশ্য চ্যাপকে বলেছিলাম যে বাকিরা কোথায় থাকতো, মানে ওনার ছেলেরা বা ছেলের বউ ইত্যাদি। চ্যাপ বলেছিল তারা অন্যত্র থাকতো, শুধুমাত্র এক ছেলেটি বুড়ির সাথে থাকতো। চ্যাপও বিশেষ কিছু জানে না, তবে ওর মনে হয় ওদের পরিবারে কোনো গোলযোগ ছিল, নয়তো বাড়ির বড় বই বা অকালে আত্মহত্যা করবে কেন ওই বাড়িতেই। বুড়ি অবশ্য এসব পারিবারিক জটিলতার বিষয়ে চ্যাপেদের কিছু বলেননি, আর ওরাও জিজ্ঞাসা করেনি। 2 দিনের জন্য চ্যাপ বেড়াতে এসেছে, অত কথার দরকার কি বাপু? তবে মাসি বলেছিল রাত 10টার পরে কেউ জেগে থেকো না। ওরা অবশ্য এই বিষয়ে বিশেষ কিছু ভাবেনি। নিচতলায় একটা ঘরে দরজা ভেজিয়ে 2 বন্ধু ক্যারাম খেলছিল। মাসি আর তার নাতি হয়তো ওপরতলায় ঘুমিয়ে পড়েছে। খেলতে খেলতে কখন 10টা পার হয়ে গেছে কে জানি, হঠাৎ একজন মহিলা ওদের নিচের ঘরে প্রবেশ করে। ও অবাক হয়ে যায় ওরা। মহিলা বেশ ভারী গম্ভীর গলায় বলল, তোমরা খেলছো, শুতে যাওনি এত রাত? চ্যাপ বলল, হ্যাঁ যাব। আপনি কে? মহিলা বলল, এ বাড়িতে আমি থাকি, বেশি রাত করো না, চলো। বউটার বক্তব্যের মধ্যে এমন গাম্ভীর্য ছিল যেন আদেশের মতো লাগলো। অগ্রাহ্য করার সাহস হলো না। ওরা ঘর ছেড়ে বেরিয়ে উপরে চলে গেল। মনে মনে একটা প্রশ্ন থেকে গেল, যে বাড়িতে 2 জন থাকে, তবে বউরা বলল কেন যে বাড়িতে তারা আরও অনেকে থাকে? তাছাড়া আজ অবধি তো কাউকে দেখা যায়নি। পরের দিন মাসি সব শুনে বলেছিল, আমি তোদের বলেইছিলাম যে তাড়াতাড়ি ঘরে ঢুকে শুয়ে পড়, রাতে বাহারি পাহারা দেয় ও, চারিদিকে ঘুরে বেড়ায়। চ্যাপ বলল, কে মাসি ও? মাসি জবাব দিলেন, বড় বউ। সে ঠিকই বলেছে, আমাদের বাড়িতেই সে থাকে, দিনে দেখা দেয় না, রাত গভীর হলেই দেখা দেয়। কেউ কেউ দেখেছে, যেমন চোর দুটো। চ্যাপ বলল, কোন চোর? মাসি বলল, চোর হবে হয়তো, বা কোনো দুষ্টু লোক। তারা তো আর বেঁচে ছিল না, এ বাড়িতে তাদের মৃতদেহ পাওয়া যায়। আন্দাজ করা যায় যে এ বাড়িতে তাদেরা খারাপ উদ্দেশ্যে এসেছিল, বাড়ির বউয়ের আত্মার হাত থেকে নিস্তার পায়নি। বড় বউ প্রেত হয়ে বাড়ি রক্ষা করছে, তবে ভালো মানুষের কোনো ক্ষতি করে না। তা সে না করুক। শোনার পর চ্যাপ ও তার বন্ধুরা পাড়া গিয়ে ভূতের বাড়িতে থাকার প্রবৃত্তি তাদের চিরকালের মতো চলে গেছিল, ওরা ফিরে এসেছিল। এরপর বেশ কিছুদিন পর চ্যাপ ও বন্ধু তাদের বেদন কদরের একটা ভৌতিক অভিজ্ঞতার জিনিস আমাকে বলেছিল। তবে তার আগে ঘটনাটা আরও একবার ওর কাছ থেকে বিস্তারিত শুনবো, শুনে তোমাদের পরিষ্কার করে লিখে পাঠাবো। থ্যাংক ইউ সো মাচ শান্তনু। ঘটনাটা ছোট হতে পারে কিন্তু বেশ ভয়ঙ্কর। বাড়ির বড় বউ প্রেত হয়ে বাড়িকে রক্ষা করছে চোর ডাকাতের হাত থেকেও। বলে না, মানুষের মৃত্যুর পরও তার আত্মা সেই কাজটাই করে, বেঁচে থাকতে তিনি যে কাজটা করছিলেন আর কি। আজকে সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন টুম্পা, অদ্রিজা লাইভ, দারুণ লাগলো। সংঘমিতা শর্টস লিখেছেন, দারুণ লাগলো। কুমকুমের স্বপ্ন পূরণ লিখেছেন, খুব ভালো লাগলো। গীতা গোস্বামী, মলি সিনহা, মিতা রয়, অঞ্জনা দত্ত, স্বপন জানা, ডিলাইটফুল কার র্যালি, সৌরভ বর, শম্পা ছেত্রী, আদি বামনিম। প্রথম ঘটনাটি অবাক করা, বাংলাদেশ থেকে শুনছি, ধন্যবাদ বন্ধু। শর্মিষ্ঠা,
সুমন সমাদ্দার, দুটো ঘটনা অদ্ভুত লাগলো। মৌসুমি দে, সেকেন্ড ঘটনাটা খুব কৃপা ত্রিপুরা লিখেছেন খুব অদ্ভুত। রিকা লিখেছেন আমি এখানকার মানুষ হয়ে ডায়েরিতে ফোন নম্বর লিখি, আমার ভালো লাগে না। সব বন্ধুরা এই নিয়ে আমায় খুব খেপায় এবং কেউ আর খোঁজও নেয় না, বলে কলকাতাতে মানুষ হয়ে গাঁইয়াদের মতো আচরণ করিস, বন্ধুদের সঙ্গে মিল খায় না। না, ডায়েরিতে লেখার মধ্যে আমার মনে হয় না খুব একটা কোনো সেকেলে ব্যাপার আছে, কারণ মোবাইল কোনো কারণে যদি খারাপ হয়ে যায়, হাত থেকে পড়ে যায়, ওই সময় ডায়েরিটা থাকলে খুবই উপকার হয় আরও অনেকে। থ্যাংক ইউ সো মাচ, আপনারাই ভাবির সঙ্গে থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি।